দর্শক স্বাগত মতিঝিল থেকে অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি জান্নাতুন নাইম। আজকে আমরা কথা বলবো তৈরি পোশাকের নতুন সম্ভাবনা নিয়ে এবং আমাদের সাথে কথা বলতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আছেন শহীদুল্লাহ আজিম, সাবেক সহসভাপতি বিজিএমএ। জনাব আজিম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। যেটা যেমনটা বলছিলাম যে তৈরি পোশাকের নতুন সম্ভাবনা নিয়ে কথা বলবো এবং সেই নতুন সম্ভাবনা হঠাৎ করে কেন তৈরি হলো। গ্লোবাল মার্কেটে চায়নার ভাগ ছিল 38%, হ্যাঁ, সেখান থেকে কমে তারা 32.5% চলে আসছে। অলরেডি 5.5 or 6% কমে গেছে। আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট, আমাদের শেয়ার হচ্ছে মাত্র 6%। চায়না কিন্তু 6% কমে গেছে। এই কাজটা তো কোথাও যেতেই হবে। আচ্ছা, তো হিসাবে আমি আপনাকে বলবো, যেহেতু আমরা বাংলাদেশে আমাদের এখানে শুধু ক্রেতারা আসে আমাদের প্রাইসের জন্য না, আমাদের ভালো একটা ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে গত 30 বছরে, যেটা অন্যান্য দেশে এত সহজে পাওয়া যাবে না। চায়নার সেই মার্কেটে যদি আমার কাছে আসে, আমাদের দেশে চলে আসে, আমাদের 5% আসলে দেখবে আমাদের $60 বিলিয়ন এক্সপোর্ট হয়ে যাবে। যদি 5%ও আসে, চায়নার 5% যদি আসে, 60 ডাবল হয়ে যাবে, $60 বিলিয়ন হয়ে যাবে। তো ওইটা সেই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই ভ্যালুয়েটেড প্রোডাক্টকে আমরা এখনো করতে পারি, মানে হাই এন্ডের যে প্রোডাক্ট আমরা করতে পারবো। এখানে আমাদের যদি আমাদের আয়োজন এখন অনেক কম ফ্যাক্টরি, যেগুলো এগুলো আসেনি আগে। চায়না সেখানে রপ্তানি করে শীত প্রধান দেশের জন্য ম্যাক্সিমাম শীতের পোশাক, ব্লেজার, স্যুট, হ্যাঁ, এইসব মেয়েদের ব্লেজার। তো এগুলি ভ্যালু এফওই প্রাইস অনেক বেশি। আমরা যেগুলি কাজ করি $60, $10, $15 কাজ করি, কিন্তু সেখানে এই এফওবি হচ্ছে প্রায় $150। তো আমরা যদি ওখানে প্রায় 10 গুণ পড়ে, আমরা যদি মনে করেন কোয়ান্টিটি কমও করি, আমাদের অ্যামাউন্ট অনেক বেড়ে যাবে। তো আমাদের ওইভাবে নিজেদের সাজাতে হবে। আমি মনে এই জন্য আমাদের সরকারকে এগিয়ে আসা উচিত। আপনি দেখেন, এই পর্যন্ত গতকাল পর্যন্ত আমাদের যে প্রবৃদ্ধি হয়েছে, সেখানে তৈরি পোশাক শিল্পের কোনো বিকল্প নেই। সবার উপরে 82.5% টোটাল অবদান। হ্যাঁ, এবং আমাদের প্রবৃদ্ধি হয়েছে এবার 14.66%। গত 3 মাসে 14.66%। এটা অনেক বিরাট একটা ব্যাপার। এখানে কি ওই চায়না যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব একটা ভূমিকা রেখেছে? আমার মনে হয় না ওই রেজাল্টটা এখন আসা শুরু হয়। আচ্ছা আচ্ছা, এগুলো রেজাল্ট আসবে। এমনি তো অর্ডার কেমন আসছে? অর্ডার আসছে। আচ্ছা, আগে যে আমি বললাম যে বায়ারগুলো আমাদেরকে 1.5-2 লাখ পিস হয়তো একটা অর্ডার দিত, তারা 3 লাখ পিসের কথা বলছে। তো এটা একটা ভালো সম্ভাবনা। আমি প্রায় 60-70% ইনক্রিজ, রাইট। কিন্তু এই জন্য আমি আপনাকে আগেই বললাম যে আমাদেরকে সেই আয়োজনটা করে নিতে হবে। আমাদেরকে অবকাঠামোগত উন্নত করতে হবে। আমাদেরকে অর্ডার ধরতে হলে তাতে শুধু সেই ফ্যাক্টরি দিয়ে অর্ডার দিয়ে চলে যাবে না, আমাদের এক্সিকিউট করতে হবে। আমি সেই অর্ডার কেন নিব যে আমি এক্সিকিউট করতে না পারবো? তো আমাদের স্টক লট হয়ে যাবে, আমরা তো বিপদে পড়ে যাবো। আমরা আমাদের নিজেকে তৈরি করতে হবে। আমাদের মধ্যে সম্ভাবনা, সত্যি সম্ভাবনা আমাদের আসছে। প্রত্যেক মালিকরা দেখবে, উদ্যোক্তা যারা আছে তারা দেখবে তাদের আরো বেশি তাদের ক্যাপাসিটি বাড়াবে। এমন কি হতে পারে যে এখন তো আসলে গ্লোবালাইজেশনের যুগ, চীন যুক্তরাষ্ট্র তারাও বৈঠক করছে, নিজেদের মধ্যে প্রায়শই দ্বন্দ্ব কাটানোর চেষ্টা করছে। তো ধরা যাক দ্বন্দ্বটা একটা সময় হয়তো কেটে গেলে তখন বাংলাদেশ, এখন আপনি যেটা বলছেন যে কিছুটা বাড়তি অর্ডার পাচ্ছে, সেটা কি তখন আবার চায়নায় চলে যাবে? আমার মনে হয় সেটা যাবে। এই জন্য যাবে না, কেননা সেটা কিভাবে নিশ্চিত করা যায়? চায়না অলরেডি হাইটেকে চলে যাচ্ছে। ওরা এখন আর গার্মেন্ট সেই তৈরি পোশাক থাকছে না, ওরা হাইটেক ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে। তো এটা আপনি দেখবেন পৃথিবীর সবগুলো দেশই এভাবে এগিয়ে আসছে। তৈরি পোশাক শিল্প থেকে শুরু হয়েছে, জাপান দেখেন, কোরিয়া দেখেন, বড় জার্মান দেখেন, আপনি ইভেন ব্রিটেন দেখেন, তারা কিন্তু শুরু করেছে তৈরি পোশাক থেকে। তারপরে হাই এন্ড প্রোডাক্ট চলে গেছে। এখন তারা স্টিল, অন্যান্য বিভিন্ন কাজ করে, অনেক টানেল তৈরি করে, এইসব কাজ করে। তো চায়না কিন্তু সেই দিকে চলে গেছে ভারী শিল্পে। তো ভারী শিল্পে চলে গেলে তারা ব্যাক করার কোনো ওয়ে নেই। তৈরি পোশাক শিল্প আমাদেরকে করতে হবে যে আমরা সেই 30 বছর আগের সেই ফ্যাক্টরি উদ্যোক্তা নেই। আমরা চাইবো যে আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলো করতে, বা মনে করেন হাই এন্ড প্রোডাক্টগুলো করতে। পয়সা বেশি হবে, অল্প কোয়ান্টিটি, কিন্তু আপনি দেখবেন যে ভ্যালু অনেক বেশি হয়েছে। কিভাবে সেই হাই এন্ড প্রোডাক্টে যাওয়া যেতে পারে সেটা যদি আমরা একটা বিরতির পরে এরপর আলোচনা করি। দর্শক, মতিঝিল থেকে অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মতিঝিল থেকে। আমরা কথা বলছিলাম তৈরি পোশাকের নতুন সম্ভাবনা নিয়ে এবং আমাদের সাথে স্টুডিওতে আছে বিজিএমএ এর সাবেক সহসভাপতি জনাব শহীদুল্লাহ আজিম। জনাব আজিম, বিরতির আগে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে আমাদের আসলে ভবিষ্যৎটা হাই এন্ড প্রোডাক্টে। তো আমরা সেই হাই এন্ড প্রোডাক্টগুলি কেন তৈরি করতে পারছি না? হাই এন্ড প্রোডাক্ট যেতে হলে আমাদেরকে, আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে টেকনোলজি আপগ্রেড করার জন্য প্রায় 1500-1600 কোটি টাকা জাস্ট একটা আপগ্রেড করার জন্য ওরা একটা বরাদ্দ রেখেছে তাদের বাজেটে।
তো আমাদেরকে এরকম কাজ করতে হবে। আমাদের ক্যাপিটাল মেশিনারিজে আনতে হলে, এই হায়ার প্রোডাক্ট তৈরি করতে হলে, স্যুট টাইপের জিনিসগুলো তৈরি করতে হলে এই মেশিনের দাম অনেক বেশি। আমরা যে আপাতত যে এখন যে মেশিনগুলো যেগুলো আছে তার 4-5 গুণ বেশি। তো সরকারকে একটা নীতিমালা তৈরি করতে হবে। কিন্তু আমাদের ব্যাংক ঋণের ক্ষেত্রে অনেক বিড়ম্বনা আছে। ব্যাংকের ঋণ আপনি দেখেন যে সরকার যদিও বলেছে সিঙ্গেল ডিজিট হবে, এখন তো প্রাইভেট ব্যাংক একটা ব্যাংকে হয়নি, সে 14-15% কিন্তু আছে। এটা কথার কথা। আমি বলবো সেভাবে বাস্তবিকভাবে সেগুলি পরিণত করতে হবে। শুধু আপনাদের উদ্যোক্তাদের তৈরি হলেই হবে না, সেখানে সরকারেরও আপগ্রেড করতে হবে অবকাঠামো। উদ্যোক্তারা সব পারবে না তো, বন্দর ঠিক করে আমি কিছু করতে পারবো না। এমন রাস্তাঘাট যেগুলো আছে সেগুলো আমাকে সরকারকেই ভূমিকা নিতে হবে। আমার তো সেটা রপ্তানি করবার পানি ভরা কলেজের মতো বেশি পড়লে তো পানি পড়ে যাবে, সেটা আমাকে ক্যাপাসিটি ধারণ ক্ষমতা থাকতে হবে। কিন্তু সেটা কি ওভারনাইট চেঞ্জ করা সম্ভব না? এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে আস্তে আস্তে। এবং আমাদের উদ্যোক্তারা অনেক ব্যাপার আছে, তাদেরকে ফোকাস করতে হবে হায়ার প্রোডাক্টের প্রতি, তাদের চিন্তা ভাবনা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, নতুন মেশিনারিগুলো আনতে হবে, ইম্পোর্ট করতে হবে, এখন থেকে কাজ শুরু করতে হবে। আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে বাংলাদেশে এলএনজি আসলো, চিটং এর কিছু ব্যবসায়ী সুবিধা পেলেন, যদি এটা এখনো ঢাকায় আসেনি। তো সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত যে ওই এলএনজির সাথে এক ধরনের গড় করে আপনাদেরও হয়তো গ্যাসের দাম বাড়তে পারে। তো এইরকম যখন আমরা কথা বলছি নতুন সম্ভাবনা নিয়ে, তখন গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি এটা কি একটা বাড়তি দুশ্চিন্তা? না, অবশ্যই। এগুলি তো মনে করেন আমাদের প্রোডাকশন কস্ট এমনিতেই গ্যাস বিদ্যুতের কারণে 17% অলরেডি বেড়ে গেছে, 17%। আচ্ছা, আপনি দেখেন আমাদের, আমি যদি বিশ্ব মার্কেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি, আমরা কিন্তু পিছিয়ে পড়ে যাব। ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমাকে কিন্তু সেই সমান তালে চলতে হবে। আপনি দেখেন ভারতের রুপিস ডিভ্যালুয়েশন হয়েছে, এখন অলমোস্ট বাংলাদেশের টাকা সমান চলে আসে। 112-113 টাকা দিলেই ওরা 100 রুপিস দেয়, যেটা আমরা 30-35% আমরা পেতাম আগে, 60-65%, 30% কম পেতাম। তো এই দিক দিয়ে তাদের কিন্তু এক্সপোর্ট আর্নিং বেড়ে যাচ্ছে। আমাদের সঙ্গে তারা যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো, প্রোডাক্টের প্রাইস অলমোস্ট সেম। বায়ার যখন দেখবে যে না একই প্রাইস, ভারতে গেলে সুবিধা বেশি, ভারতে গেলে র মেটেরিয়ালস আসে, আমি 60-70 ডেজ আমি শিপমেন্ট করে দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি, তখন তারা চিন্তা করবে যে না আমরা ঠিক আছে ভারতে বেশি অর্ডার, যেখানে ভালো সোর্সিং হচ্ছে, ভারত তাড়াতাড়ি হবে। বায়ারের পলিসি হলো কুইক অ্যান্ড চিপ, যেখানে কুইক সেখানে চিপ, সেখানে দৌড়াবে। তো আমাকে কোনো অবস্থায় মার্কেট ছাড়া যাবে না, আমাকে ধরে রাখতে হবে। এই জন্য আমি বলবো যে সরকারের অনেক করণীয় আছে, তাদের নীতিমালা ব্যাপার আছে, এবং অবকাঠামোগত উন্নত করার জন্য যে প্রায়োরিটি সেক্টর হিসেবে দেখতে হবে। কিন্তু আমাদের পাশাপাশি সরকারের সদিচ্ছা কত দূর দেখেন? সরকার আমাদের এই, আমি ফার্স্টই বলবো যে আমাদের এই শিল্পটাকে প্রথমে সেলুট জানাই আমাদের উদ্যোক্তাদের, একেবারে প্রাইভেট সেক্টর থেকে আসে, বাট সরকারও আমাদের অনেক সহযোগিতা করেছে, তা না হলে আমরা এগোতে পারতাম না। সরকার অনেক সহযোগিতা আছে, আমি বলবো ব্যাক টু ব্যাক এলসি বা বিভিন্ন সহযোগিতা আমাদের করে থাকে। সেটা তো ধরেন অনেক আগের, কিন্তু এখন নতুন অবস্থায় যে অবকাঠামো উন্নয়নের দিকে তাদেরকে কতটুকু সচেতন? অবকাঠামো উন্নয়নের দিকে সরকারকে আরো দৃষ্টি দিতে হবে, আরো দৃষ্টি দিতে হবে, এবং বাস্তবিকভাবেই দৃষ্টি দিতে হবে, এবং ওইরকম একটা ভিশন নিয়ে হয়তো কাজ করতে হবে। আমার মনে হয় সরকারকে আবার গুছাতে হবে। কারণ আমি এখন 2018 সালে যে অবস্থায় আছি, 2025 সালে থাকবো না। কিন্তু আমাদের তখন দেখা যাবে আমাদের দেশের ইউরোপিয়ান জিএসপি উদ্যোগ নিবে, হ্যাঁ, A+ হবে, জিএসপি A+ তখন আমাদের প্রয়োজন হবে। সেটা তাদের অনেকগুলো পর্যবেক্ষণ আছে, সেই পর্যবেক্ষণ এখন থেকে কাজ করতে না করি, পরিকল্পনা নিয়ে আগানো, তাদের অন্য কোনো দেশ আমাদের সেই স্থানে নিয়ে জনবাজি। এই পর্যায়ে যদি আরেকটা ছোট বিরতি নিয়ে তারপর আবার আলোচনা করি। দর্শক, মতিঝিল থেকে অনুষ্ঠানে আরেকটা ছোট বিরতি নিতে হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মতিঝিল থেকে কথা বলছিলাম তৈরি পোশাকের নতুন সম্ভাবনা নিয়ে, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন বিজিএমইএ এর সাবেক সহসভাপতি শহীদুল্লাহ আজিম। জনাব আজিম, বিরতির আগে আপনি একবার বলছিলেন যে সরকারের তো সেই ওই দৃষ্টিভঙ্গিটা ঠিক করতে হবে, আমার ফোকাসটা ঠিক করতে হবে যে আমি 2025-এ কি চাই বা 30-এ কি চাই। আপনাদেরও তো নিশ্চয়ই একটা টার্গেট আছে, যেটা আপনি বলছিলেন যে আমরা হাই এন্ডের দিকে যেতে চাই, এবং হাই এন্ডের দিকে যেতে গেলে আমার দক্ষতার জায়গাটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং সেই দক্ষতাকে আমাদের দেশের শ্রমিকদের তৈরি হয়েছে কিনা। এখানে দুটো কাজ আছে। যেমন হাই এন্ডের প্রোডাক্ট যদি আমরা যাই, আমাদের যন্ত্রপাতিগুলো আধুনিকরণ করতে হবে, মডার্নাইজেশন করতে হবে, পাশাপাশি দক্ষ শ্রমিককে বৃদ্ধি করতে হবে, দক্ষতা নিয়ে কাজ হয় কতটুকু এখন? আমার মনে হয় যেভাবে কাজ হয় বিজিএমই, আমি জানি যে 15-16টা আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে, যে একেবারে অপ্রতুল। আমাদের এখানে ডেলি লোক আসছে, আমাদের এই জব মার্কেটে ডেলি নতুন লোক আসছে, তাদেরকে শেখানোর দায়িত্ব আমরা যা করি, ইন হাউস ট্রেনিং করি। ওটা একেবারে আমার মনে হয় না যে আমাদের দেশের জন্য আমরা যেভাবে সামনে এগুবো
সেটা কাজ হবে না। যথেষ্ট না। আপনি দেখেন আমি ভিয়েতনামে আমি দেখলাম ভিয়েতনামের শ্রমিকদের দক্ষতা তো Mandatory। আমাদের চেয়ে বেশি, ওদের অনেক বেশি। ম্যান্ডেটরি কোনো জায়গায় যেতে হলে তাদের অ্যাটলিস্ট অর্ধদক্ষ হয়ে আসতে হবে, কোনো ভোকেশনাল ট্রেনিং এর সার্টিফিকেট তার লাগবে, যেটা আমাদের দেশে নাই। আমরা সেই দিন চলে আসছে আমাদের এগুলো কাজ করতে হবে। তাহলে আপনি যে হাই এন্ড প্রোডাক্টে যাই, আমি শুধু মেশিন আনলে হবে না, আমাকে দক্ষ শ্রমিকও আমাদের থাকতে হবে। দক্ষতা বৃদ্ধি করতে হলে আমাদের বিভিন্ন কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং প্রতিষ্ঠান আরো বাড়াতে হবে। সরকারি অনেকগুলো ইনস্টিটিউশন আছে, তাদের সঙ্গে- মাননীয় প্রধানমন্ত্রী তো একটা ঘোষণা দিয়েছিলেন যে প্রতি জেলে একটি দক্ষতা উন্নয়ন এটা বিশ্ববিদ্যালয় কাউন্সিল খুবই গঠন ইম্পর্টেন্ট, করা হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখেন যে আমরা কি করি, আমাদের দেশে গড়পড়তা বিবিএ এমবিএ পাস করে আমরা চলে আসি, হ্যাঁ, যেটা বেসিক সবারই আছে, ওটা দিয়ে কাজ হচ্ছে না। কিন্তু আমাকে টেকনোলজিক্যালি আমার সাপোর্ট থাকতে হবে। যে দেশে টেকনোলজি যত বেশি উন্নত, সে দেশ তত উন্নত। আমি বলবো যে ভোকেশনাল ট্রেনিং এর জন্য আমাদের সে সময় চলে গেছে যে একটা শ্রমিক রাস্তায় গেটে এসে দাঁড়ালো, আমি টান দিয়ে ভিতরে নিয়ে গেলাম, কাজ করো, এসে সময় কিন্তু এখন নেই। এখন নিতে হবে দক্ষ শ্রমিক, এবং সে একটা ভালো মেশিন চালাতে হবে। আমার একটা মেশিনে 4 কোটি 5 কোটি টাকা মেশিন দক্ষ শ্রমিক চালাতে হবে, হেল্পার দিয়ে চলবে না। সেই দক্ষতা সৃষ্টি করতে হলে আমাদের সরকার এবং আমাদের উদ্যোক্তা যারা আছে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একসঙ্গে কাজ করতে উদ্যোক্তাদের হবে। মাইন্ডসেটটা কি অনেকটা এরকম যে আমি শ্রমিকদেরকে দক্ষ করে লাভ কি, সে তো 2 দিন পর অন্য কারখানায় চলে যাবে, না, এরকম আপনি কি আছে নাকি? এই কথা আমি বলবো না। কি জন্য? আমাদের দেশে যে যতটুকু শ্রমিক শিক্ষা হয়েছে উদ্যোক্তায় সৃষ্টি করেছে, ইনহাউস ট্রেনিং দিয়ে করেছে। তারা আমাদের ফ্যাক্টরি যখন আসে, আমাদের মেশিন, আমাদের কাপড়, আমাদের সুতা সুই যা সব ভেঙে টেঙে তছনছ করে দেয়, তারপর সে গিয়ে শিখে, হ্যাঁ, সে হেল্পার তারপর হিসেবে দক্ষ হওয়ার পর তো আবার চেঞ্জও করে ফেলে। তারপরে অনেক সময় চলে যায়। এই জন্য আমাদের কোনো আফসোস নেই যে আচ্ছা। ঠিক আছে সে ভালো একটা বেতন যাক সে, কিন্তু আমরা চেষ্টা করি এটা, আমি একে বলবো উদ্যোক্তাদের কারণে এটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা। ট্রেনিং সিস্টেম আমরা আমাদের ইনহাউসে ট্রেনিং করি, এবং এটা যদি না হতো আজ পর্যন্ত দেখবেন আমাদের এই শিল্পটা এভাবে আসতো না। সেই $12,000 শিল্প $30 বিলিয়ন আসতো না। আসতো না। জনাব আজিম, এই অর্থ বছরে যেটা আলোচনা শুরুর দিকে আমরা বলছিলাম যে জুলাই টু সেপ্টেম্বরে মোট রপ্তানি প্রবৃদ্ধি হচ্ছে 14.75%, যেটা আমাদের যতটুকু লক্ষ্য ছিল তার চেয়েও প্রায় 7% কাছাকাছি বেশি, এবং যার মোটামুটি বলা যেতে পারে যে পুরো অবদান আসলে তৈরি পোশাকের কারণে হয়েছে, কারণ তৈরি পোশাকের প্রবৃদ্ধি 14.65, গেল অর্থ বছর শেষে যেটা ছিল 8.76, তার আগের বছর তো খুব খারাপ ছিল 0.20। 0.02। তো এই জায়গার থেকে এই অর্থ বছরে আসলে তৈরি পোশাকের ভবিষ্যৎটা কোথায় দেখছেন? মানে হঠাৎ করেই কি তৈরি পোশাক একটা টার্ন অ্যারাউন্ড করে চলে আসছে কিনা? আপনি যে প্রবৃদ্ধি দেখছেন এই মুহূর্তে, জানুয়ারি থেকে কিন্তু সে প্রবৃদ্ধি থাকবে না। কেন থাকবে? আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, জানুয়ারি থেকে আমাদের মিনিমাম বেস তো Applicable হবে। অ্যাপ্লিকেবল হবে। সেই জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি? আমরা কি সেই অর্ডারগুলো বাইরে থেকে প্রস্তুত কি পাচ্ছি? আছেন? বায়ার কি আমাদের দেশে বেশি টাকা দিচ্ছে? আমার তো মনে হয় না, এখনো তো 1 পয়সা দেওয়া শুরু হয় না। আচ্ছা। হ্যাঁ, সেখানে একটা ব্যাপার আছে। আমাদের দেশে অর্ডার শুধু আসলেই হবে না, অর্ডার আসলে আমাকে এক্সিকিউট করতে হবে, এবং আমি প্রাইস যদি ভালো না হয় আমি তো অর্ডার নিব না। আমি চাইবো যে আমার ফ্যাক্টরি 8-10 ঘন্টাতে 10 ঘন্টা চলুক, এর চেয়ে বেশি আমি চাইবো না। আমার যে কয়টা লাইন আছে লাইন আমি বাড়াবো না, বিকজ আমি চাইবো যে ভালো কাজ করবো, বেশি দামে কাজ করবো। তবে একটা ব্যাপার আছে, যদি অনেকগুলো বায়ার চলে আসে, আমাদের চয়েস থাকে, আমি এই কাজ করবো, এটা করবো না, এটা করবো, এটা করবো না, তখন দেখা যায় প্রাইসটা বৃদ্ধি করা যেতে পারে। বায়ার বলতে আমি এত করবো না, বার্গেনে একটা পাওয়ার থাকে আমার। যখন আমাদের অর্ডার থাকে না, তো বাধ্য হয়ে আমাদের দেখা যায় অনেক সময় যা কম আসছে পয়সায় তাই। নিতে হয়। এটা খুব ভালো লক্ষ্য। যদি চায়নার মার্কেট থেকে আমাদের কিছু অর্ডার আসে, আমাদের ফ্যাক্টরিগুলো আমাদের আর নড়ে চড়ে বসবে, এবং আমাদের অনেকগুলো চয়েস থাকবে, সিলেকশন করতে পারবো না যে না আমি এইটা করবো, এটা করবো না, এটা করবো, যেটা আমি এখন পর্যন্ত বলতে পারি না, বাধ্য অনেক সময় নিতে হয়। তো আমরা তাহলে আশা করতে পারি যে মানে এই অর্থ বছর শেষে তৈরি পোশাক হয়তো একটা নতুন জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা আমার আছে। একটা বিশ্বাস, যদি এভাবে ট্রেন্ডটা এভাবে চলে, তাহলে এবং হয়তো নেক্সট ইয়ার ভিতরে, নেক্সট অর্থবর্ষের ভিতরে হয়তো আমরা $50-60 বিলিয়ন আমরা গুছাতে পারবো, যদি চায়না মার্কেট যে অভাবে আসছে বা তার হাই আমরা আসলে চাই যে আপনাদের ওই নেগোশিয়েটিং পাওয়ারটা বাড়ুক, এবং এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আগামী দিন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।